হ্যালো এভরিওয়ান। গতিবিদ্যার প্রথম লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে মূলত আমরা আলোচনা করব গতি কত প্রকার হয় এবং গতির প্রকারভেদ সহ আমরা মূলত আজকে ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা শুরু করব। আর আজকের এই গতির লেকচারে আমরা ইন্টিগ্রেশন পার্টটা শুরু করছি, কেননা আমরা পরবর্তীতে যতগুলো প্রমাণ সহ এখন থেকে পরিবর্তনশীল অংশ দ্বারা কৃত কাজ অথবা পরিবর্তনশীল বেগের মাধ্যমে আমরা যখন সরণ নির্ণয় করব, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমাদের ইন্টিগ্রেশন লাগবে। ভেক্টরের সপ্তম এবং ষষ্ঠ এই দুইটা লেকচারে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম ডিফারেন্সিয়েশন নিয়ে। আজকে আমরা ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে সাথে গতিবিদ্যার একদম বেসিক কিছু অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে তিনটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চকে বলা হয় হচ্ছে আমাদের কাইনেটিক্স, ঠিক আছে। একটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক্স, আরেকটাকে বলা হয় হচ্ছে আমাদের বলবিজ্ঞান বা মেকানিক্স। এই তিনটা আলাদা আলাদা সেক্টর নিয়ে হচ্ছে আমাদের কাজ করে। একটাকে যেটা হচ্ছে আমাদের কাইনেটিক্স, একটাকে বাংলাতে বলা হয় হচ্ছে স্মৃতিবিদ্যা, ঠিক আছে। ডাইনামিক্সকে আমাদের বলা হয় হচ্ছে গতিবিদ্যা, আর মেকানিক্সকে আমরা বলি হচ্ছে বলবিজ্ঞান। তো এরা তিনটা আসলে আলাদা আলাদা জিনিস নিয়ে অপারেট করে। যেমন ধরো তোমাদের যেটা হচ্ছে কাইনেটিক্স আছে, সেটার ক্ষেত্রে আমরা গতির প্রকৃতি নিয়ে আলোচনা করি, অর্থাৎ একটা গতিশীল বস্তু কিভাবে গতিশীল হবে বা কোন ওয়েতে আসলে যাবে, তার প্রজেক্টাইল দেখতে কেমন হবে, সেই গতির প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করি হচ্ছে স্মৃতিবিদ্যার ক্ষেত্রে, ঠিক আছে। ডাইনামিক্সের ক্ষেত্রে আমরা ওই গতিশীল বস্তুর উপর বলের প্রভাবটা কেমন হবে, ওই বস্তুটাকে কত বল দিলে তার মধ্যে কতটুকু ত্বরণ তৈরি হবে এবং তারপর সে তার গতিটা আসলে কেমন হবে, এটা আমরা আলোচনা করি হচ্ছে ডাইনামিক্সের ক্ষেত্রে। আর আমাদের যে মেকানিক্স আছে, মেকানিক্স মূলত কি আলোচনা করা হয়, পুরোপুরি বল নির্ভর, অর্থাৎ বল দেখতে কেমন হবে, কতটুকু বল প্রয়োগ করলে কি হবে না হবে। তো বল রিলেটেড প্রত্যেকটা আলোচনা করি হচ্ছে আমরা মেকানিক্সে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা এখন আলোচনা করব কি নিয়ে, ডাইনামিক্স নিয়ে, রাইট? তো সেই ডাইনামিক্স নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের ডাইনামিক্সের মধ্যে আমরা কি কি আলোচনা করব? আমরা মূলত আলোচনা করব যে ধরে নিব যে একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, তার কারণে তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, রাইট? এই ত্বরণের মানে ত্বরণের পরিবর্তনের কারণে ওই বস্তুর মধ্যে যে বেগটা ডেভেলপ করবে, সেই বেগ নিয়ে, সেই বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা নিয়ে, এবং সেই বস্তুটা কতটুকু টাইম কনজিউম করবে সেটা নিয়ে, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে ডাইনামিক্সের অংশ। তাহলে আমাদের এই যে কতটুকু বল প্রয়োগ করা লাগবে, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা না। এটা হচ্ছে আমরা আলোচনা করব কোথায়, বলবিজ্ঞানের মধ্যে। আমরা আলোচনা শুরু করব ত্বরণ সৃষ্টি হয়েছে এর পরের থেকে। তাহলে কি কথা কি বোঝা গেছে? জি ভাই। আমরা আজকে এ সৃষ্টি হয়ে গেছে, তারপর থেকে আমরা আলোচনা শুরু করব। আর এই এ সৃষ্টি করতে বা ত্বরণ সৃষ্টি করতে কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, বা এই বলগুলোর আসলে প্রকৃতি কেমন হবে, এই বলগুলো আসলে কতটুকু বল লাগবে, কোন ডিরেকশনে বল লাগবে, কতগুলো বল আছে, ঠিক আছে, কতগুলো বলের লব্ধি হিসাবে আসলে এটা সৃষ্টি হচ্ছে, এই সমস্ত আলোচনা করব আমরা ফোর্থ চ্যাপ্টারে, যেখানে আমরা নিউটনিয়ান মেকানিক্স নিয়ে একটা বিশাল আকারে সেখানে আমরা আলোচনা শুরু করব। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা প্রথমেই যে বললাম যে আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে অথবা ফিজিক্সের ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে আমরা যে আলোচনা করব। এখন আসলে যে ফিজিক্সের ইন্টিগ্রেশন নিয়ে আমরা কেন আলোচনা করব বা প্রবলেমটা আসলে কোথায়। প্রবলেমটা হচ্ছে আমরা 9-10-এর ক্ষেত্রে যখন গতিবিদ্যা বা ডাইনামিক্স পড়ছি, সেই ডাইনামিক্সের একটা ফান্ডামেন্টাল প্রবলেম ছিল। সেটা হচ্ছে আমরা সবসময় কোন একটা আদর্শ বস্তুর ক্ষেত্রে বা আইডিয়াল কন্ডিশনের বস্তুর ক্ষেত্রে চিন্তা ভাবনা করছি। কেমন আইডিয়াল বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি? ধর একটা গাড়ি আছে। তাহলে এই যে যে একটা গাড়ি আছে, এই গাড়িটার ক্ষেত্রে তোমার আমরা বেগের পরিবর্তন লক্ষ্য করছি কেমনে, যে এই গাড়িটা সমবেগে যাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগ মেনটেন করে যাচ্ছে, অথবা এ যখন এক্সিলারেট করতেছে তখন নির্দিষ্ট একটা
হারেই আসলে এক্সিলারেট করতেছে। কিন্তু বাস্তব দুনিয়ায় কি এরকম সমবেগে বা সমত্বরণে একটা গাড়ি চলে? না ভাই। না। অবশ্যই কিন্তু সমত্বরণে বা সমবেগে একটা গাড়ি চলে না। তাহলে এই জায়গায় ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে এই জায়গায় যে বেগের মানটা খুবই আরবিটারি চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে যে টাইম যখন তার 1 সেকেন্ড, তখন তার ভেলোসিটি দেখা যাচ্ছে যে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। যখন 2, তখন দেখা যাবে যে 1.5 মিটার পার সেকেন্ড। তখন দেখা যাবে যে 3, তখন দেখা যাবে আবার 1.2 মিটার পার সেকেন্ড। আবার দেখা যাবে যখন 4, তখন 2.1 মিটার পার সেকেন্ড। 5 নাম্বার সেকেন্ডে দেখা যাবে যে 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখো, এটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে চেঞ্জ হচ্ছে, নাকি আরবিটারিলি যখন তার সামনে দেখতেছে ব্রেক দেওয়া উচিত, যখন এক্সিলারেট করার দরকার এক্সিলারেট করতেছে, যে কোনো একটা কিছু হচ্ছে, রাইট, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সামথিং লাইক দ্যাট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে টাইমের সাথে ভেলোসিটির যে সম্পর্কটা, সেটা কিন্তু সব সময় কি হচ্ছে না, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে অথবা সমবলের কারণে হচ্ছে না বা সমত্বরণের কারণে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা কি আসলে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো, বা ও কতটুকু ডিস্টেন্স বের করতেছে সেটাকে আমরা বের করতে পারবো? না ভাই। না উত্তর হচ্ছে না। আবার দেখো, আরো বড় সমস্যা হচ্ছে যখন আমরা ওয়ার্ক ডান হিসাব করি। তো ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা একটা খুবই পপুলার তোমার সূত্র ইউজ করি। সেটা কি বলো দেখি? ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, এমডি। ও এফ এস, এফএস। এফ এস। তো এই জায়গায় এই এফটা কি একটা সমবল থাকে না, মানে একটা সমান পরিমাণ বল, কনস্ট্যান্ট ফোর্স থাকে না জি যতক্ষণ ধরে ভাই। স্মরণ হচ্ছে? কিন্তু ইন রিয়েল লাইফ কি সবসময় কনস্ট্যান্ট ফোর্স থাকা সম্ভব? না ভাই। না। উত্তর হচ্ছে না। আবার আমরা যখন ভি এর হিসাব করছি যে তোমার হচ্ছে তড়িৎ বল দ্বারা কৃত কাজ, আমরা হিসাব করছি না? ধরো তড়িৎ বল দ্বারা কৃত কাজ বা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ, সেটা তুমি যখন মেজার করবা, তুমি এখন চিন্তা করো তো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, যখন তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ তুমি হিসাব করতেছো যে এটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীর এইখান থেকে এখানে আমি একটা বস্তুকে নিয়ে যাচ্ছি, তাহলে বস্তুকে নিয়ে যাওয়ার সময় এতটুকু পথ তুমি অতিক্রম করতেছো, বা এই পথ ধরো, দিয়ে দেওয়ার দরকার নাই, এই পথ ধরো অতিক্রম করতেছো তুমি, রাইট? তাহলে জি এই ভাই। স্পস যখন তুমি অতিক্রম করতেছো, দেখো তো এই পয়েন্টে তার যে বলের পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল ফোর্স কি সেম? না। দুইটা অবশ্যই ডিফারেন্ট, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্স নিজেই ইটসেলফ ডিপেন্ড করে কার উপরে? এই যে। দূরত্বের উপরে। উচ্চতা। তাহলে অবশ্যই এই বিন্দুতে যেই পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স, এই বিন্দুতে সেই পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স না। তাহলে এই যে অসম বলের ফলে যে কৃতকাজটা সৃষ্টি হচ্ছে, এই অসম বলের কৃতকাজটাকে আমরা কিভাবে মেনটেন করব? তো এই জায়গায় একটা বিরাট দেখো কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে, যেই গ্যাপের কারণে এখন আমাদের ইন্টিগ্রেশনটা খুবই নেসেসারি। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে অসম বল, অসম ত্বরণ, অসম বেগ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমরা সাধারণ সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমাদের নির্দিষ্ট অবশ্যই একটা পদ্ধতি লাগবে। তো এখন আসো, এই পদ্ধতির আগে আমরা ডাইনামিক্সকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে আমরা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, তিনটা এক্সিসকে একসাথে গোলায় ফেলি। তো আমাদের ডাইনামিক্সের ক্ষেত্রে 3 ধরনের গতি কিন্তু আমরা লক্ষ্য করি। কয় ধরনের গতি? 3 ধরনের। 3 ধরনের গতি তার এক্সিসের উপরে। তাহলে এক ধরনের গতি হচ্ছে কি একমাত্রিক গতি। তাহলে দেখো দেখি, এই যে একটা গাড়ির ক্ষেত্রে আমরা যে গতিগুলা আলোচনা করি, যে এই যে এই গাড়িটা কতক্ষণ কত দূর অতিক্রম করবে, এই গাড়িটার ত্বরণ কত হলে 2 সেকেন্ড পর বেগ কত হবে, এই যদি আমরা ম্যাথ করি না, সামনে একটা বালক চলে আসছে, গাড়িকে থামাতে গেলে কতটুকু ডিএক্সিলারেট করতে হবে, এগুলো বলো দেখি একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, নাকি ত্রিমাত্রিক গতি? একমাত্রিক। কেন একমাত্রিক? কারণ ভাই এটা সরলরেখার উপর। এটা রাইট। তলের। এটা কিন্তু একটা একমাত্রিক গতি। কেন একমাত্রিক? কেননা দেখো, সমস্ত ঘটনা যেগুলো হচ্ছে সবই কি একটা সরল রেখার উপর ঘটতেছে না? জি ভাই। তাহলে এইটা কিন্তু একটা লিনিয়ার লাইনের উপর ঘটতেছে, তো এটাকে আমরা বলতে পারি একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কোনটা? ধরো, তোমার এইখান থেকে তুমি একটা বলকে ছুঁড়ে মারতেছো থেটা কোণে। কি করলা? থেটা কোণে একটা বলকে ছুঁড়ে মারলা, মারছো।
মারা তো যাবে, রাইট? এই যে ক্রিকেটাররা যেরকম বল থ্রো করে না একটা নির্দিষ্ট কোণে, ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে একটা বলকে থ্রো করে না, জি ভাই। তাহলে এখন তুমি চিন্তা করো তো, এই বলের ক্ষেত্রে এই বলের গতিটা আসলে দেখতে কেমন হবে। আমরা যদি একটু আঁকাই, যে এইরকম ধরো ভূমি আছে, এখান থেকে তুমি হচ্ছে কি করছো, একটা বলকে ছুঁড়ে মারছো এমনে, তাহলে এটা হচ্ছে থেটা। তাহলে তুমি চিন্তা করো তো এর কয়টা গতি আছে, দুইটা না? একটা সে হরাইজন্টাল বরাবর আসলে অতিক্রম করতেছে, মানে আনুভূমিক বরাবর অতিক্রম করতেছে, আরেকটা সে কি করতেছে, উলম্ব বরাবর সে অতিক্রম করতেছে একটা ডিস্টেন্স। অর্থাৎ সে একই সাথে একটা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে, আবার আকাশের দিকে উপরের দিকে উঠতেছে না। জি ভাই। তার মানে তার এই বেগের দুইটা উপাংশ আছে, একটা ভিএক্স একটা ভিওয়াই। কথা কি বুঝছো নাকি বুঝো নাই এতটুকু? ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া এই যে এইটারে কি এই যে সমতলীয় বলা যায় না? হ্যাঁ, সমতলীয় অবশ্যই বলতে পারো, যে দুইটা এক্সিস দ্বারা অবশ্যই আবদ্ধ একটা তলের মধ্যে আছে, সমতলীয় বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে এর কি ভিএক্স এবং ভিওয়াই দুইটা আলাদা এন্টিটি আছে না? আলাদা এন্টিটি আছে তো, রাইট? আছে ভাই। অর্থাৎ এইটাকে কি তুমি আর কি কোলিনিয়ার বলতে পারবা, নাকি কো প্লেনার বলতে পারবা? ও যেটা বললো যে সমতলীয়, সমতলীয় বলতে পারবো, কিন্তু একটা লাইন বরাবর সরলরেখা বরাবর আছে নাকি দ্বিমাত্রিক হয়ে গেছে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর? অবশ্যই দ্বিমাত্রিক হয়ে গেছে, রাইট? দ্বিমাত্রিক জি কি ভাই। হয়েছে? দ্বিমাত্রিক কিন্তু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন বুঝো দ্বিমাত্রিকের মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে এই এক্স এক্সিস এর বেগটা, এই এক্স এক্সিস এর বেগটা আসলে কার কারণ কার উপর ডিপেন্ড করে? বাতাসের বাধার উপর ডিপেন্ড করে, বাতাস তাকে আনুভূমিক বরাবর যেতে দিতে চায় না, অথবা একটা বাধা প্রদান করে, রাইট? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ওয়াই এক্সিস এর ক্ষেত্রে আরেকটা খুব বড় ধরনের বল কাজ করে, যেটা হচ্ছে তার ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি। সে হ্যাঁ। কি এই ভি ওয়াই কে কমাই দিতে চায় না, নাইলে তো ও আকাশে একদম উড়ে মহাকাশে চলে যেত। কিন্তু মহাকাশে কি উড়ে যাইতে পারে? পারে না তো। তাহলে ওকে না। নির্দিষ্ট একটা গতির কারণে আবার ভূমিতে এইভাবে ফিরে আসতে হয়। তাহলে দেখো সেই ক্ষেত্রে তার ভি ওয়াই বরাবর কি নিচের দিকে একটা জি ত্বরণ কাজ করে না? হ্যাঁ। কিন্তু ভিএক্স বরাবর কি কোনো জি এর প্রভাব আছে? না। না। আনুভূমিক বরাবর কিন্তু তার কোনো প্রভাব নাই, কিন্তু উলম্ব ভিওয়াই এর জন্য তার কিন্তু একটা জি এর প্রভাব আছে। এই কারণেই দেখো, আমরা যখনই দ্বিমাত্রিক গতি আসবে তখন আমাদের লক্ষ্য করতে হবে আনুভূমিক গতির জন্য দায়ী কোন কোন ফোর্স অথবা কোন কোন এলিমেন্ট, আর উলম্ব বরাবরের জন্য কোন কোন ফোর্স, কোন কোন এক্সিলারেশন, কোন কোন ভেলোসিটি। এখানে ভিএক্স কে কখনোই কিন্তু ভিওয়াই ইন্টারাপ্ট করতেছে না, ভিএক্স এর উপর ভিওয়াই ডিপেন্ডই করতেছে না। আবার ভিওয়াই বরাবর যে ত্বরণটা কাজ করতেছে সেটার জন্য কি ভিএক্স কোনো ডিস্টার্ব হচ্ছে, অথবা তার উপর কোনো প্রভাব পড়তেছে, ম্যানিপুলেটেড হচ্ছে? না। না ভাই। উত্তর হচ্ছে কখনোই হচ্ছে না। তাহলে আমাদের অবশ্যই এক্সিস বরাবর গতিগুলো নিয়ে খুবই স্পষ্ট ধারণা রাখতে হবে। এবং এইটার ক্ষেত্রে গতিটা আসলে দেখতে কেমন, ফাংশন অফ এক্স ওয়াই এর মতো না? এর গতিটাকে যদি একসাথে প্রকাশ করতে হয় তাহলে কি হবে, ফাংশন অফ এক্স ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই দুইটাই কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কথা কি বুঝতে পারছো? হুম। ক্লিয়ার? অর্থাৎ দুইজনই ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হইতে পারে, ভিওয়াই তার মতো চেঞ্জ হইতে পারে, ভিএক্সও তার মতো চেঞ্জ হইতে পারে। এখানে ভিএক্স এর উপর ভিওয়াই ডিপেন্ড করতেছে না, ভিওয়াই এর উপর ভিএক্স ডিপেন্ড করতেছে না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ভাই। একটা প্রশ্ন। হ্যাঁ মিনহাজুল, বলো। ভাইয়া এখানে ভিএক্স এর যদি আমার ত্বরণ না থাকে তাইলে কি এটা এই সবসময় একই বেগে চলতে থাকবে না অনন্তকাল? হ্যাঁ হ্যাঁ, ভিএক্স তো অবশ্যই, ভিএক্স এর যদি কোনো ত্বরণ না থাকে, বাতাসের বাধা না থাকে, সে অনন্তকাল চলতে থাকবে। ভিএক্স এর মান অলওয়েজ সেম থাকবে, টাইম যতই যাক না কেন, সে তো সমবেগে যাচ্ছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, প্রাসের অংশে আমরা আলোচনা করব, কিন্তু অনন্তকাল কেন চলতে পারে না সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সমস্যা নাই। থিওরিটিক্যালি তার অনন্তকালই চলার কথা, কিন্তু কেন চলতে পারে না আমরা ইনশাল্লাহ যখন প্রাসের অংশে যাব তখন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখন আসো ত্রিমাত্রিক গতিটা কেমন, তো ত্রিমাত্রিক গতির জন্য আমরা এখন আসো রবার্তো কার্লোসের একটু ফ্রি কিকটা দেখবো, হ্যাঁ?
তো আসো রবার্তো কার্লোসের ফ্রি কিকটা আমরা দেখি। দেখা যাচ্ছে তো স্ক্রিন? জি ভাই, জি। আচ্ছা, এখন দেখো, এই ব্যাটা একটা খুবই বিখ্যাত কিক দিছিল তাই না, যেটা ফুটবল বিশ্বে খুবই বিখ্যাত। ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? ভাই পর্তুগাল। ভাই আপনি তো রোনালদো সেই ম্যানচেস্টারের ফ্রি দিতে পারতেন। এখানে দেখো, দেখো এখানে গোলটা কি এমনে গেছে, নাকি 3 এক্সিস বরাবর সে বেন্ড করছে। সে এক্স এক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, যেটাকে আমরা ধরতে পারি এর পা থেকে আরেকটু আগে গেলে ভালো হয়। দাঁড়াও, ভাই 0.5x দিয়ে দেখা তাহলে ভালো হতো। এইবার দেখো, তারকে আমরা 3টা এক্সিস চিন্তা করতে পারি তাই না। একটা হচ্ছে এক্স এক্সিস, অর্থাৎ বার বরাবর একটা এক্সিস চিন্তা করতে পারি, রাইট? জি বার ভাই। বরাবর একটা এক্সিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এই জায়গা থেকে এই দিকে, রাইট? একটা এক্সিস হুম। চিন্তা করো তুমি, ওয়াই এক্সিস, তার মানে হচ্ছে এই যে এইদিকে, অর্থাৎ মাটি থেকে উপরের দিকে আকাশের দিকে উঠতেছে, রাইট? আর আরেকটা এক্সিস তুমি চিন্তা করতে পারো কি এই দিক বরাবর না, হ্যাঁ। অর্থাৎ মাঠের এই সাইডটা, রাইট? তাহলে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। দেখো ও যে শটটা মারছে, শটটা কেমনে গেছে এই রকম না। জি হুম। ভাই। তার মানে কি, বাতাসের মধ্যেও কিন্তু বলটা টান খাইছে, মানে সে বার পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, যেটাকে আমরা ধরছি এক্স এক্সিস। সে আকাশ বরাবরও একটা উপরের দিকে উঠে তারপর নামছে, সেটাকে আমরা বলতে পারি ওয়াই এক্সিস। কয়েক। আবার বা এর মধ্যেও কি সে একটা টান খাইছে না, তাহলে সেটা কি বাঘ নিচে। ওয়াই এক্সিস বরাবর তার পরিবর্তন হয়েছে, বোঝা জেড কি এক্সিস। গেছে? বা জেড এক্সিস বরাবর পরিবর্তন ঘটছে। তাহলে কি বোঝা গেছে যে 3 এক্সিস বরাবর তার কি হয়েছে, গতি পরিবর্তন হয়েছে না। জি ভাই। এখন এক্স এক্সিস বরাবর চিন্তা করো কি হয়েছে। সে যত জোরে বল মারছে সেটা ডিপেন্ড করছে কি, যে তার এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কত। সে যদি আরো জোরে শট মারতো তাইলে কি হইতো, এক্স এক্সিস বরাবর আরো জোরে যাইতো না, সময় দূরত্ব অতিক্রম করতো। জি ভাই। ওয়াই এক্সিসটা ডিপেন্ড করছে, বা হাইটটা আকাশে কতটুকু উঠছে সেটা টের পাওয়া গেছে কিভাবে, ও কোন অ্যাঙ্গেলে বলটা শট মারছে, হ্যাঁ সেটা। তাই না? ও যদি আরো মাটির দিকে নিচু করে বলটা শট মারতো তাইলে কি আকাশের দিকে আরো বেশি উঠতো। হুম। আবার যদি আরো কম নিচু করে শটটা মারতো তাহলে ওই যে এই লোকের গায়ে এসে লাগতো, রাইট? তাহলে ওয়াই এক্সিস বরাবর চেঞ্জটা হচ্ছে কিভাবে, কোন অ্যাঙ্গেলে সে মারছে সেটার উপরে। আর দেখো, এই যে যে এমনি একটা আরবাট চেঞ্জ হয়েছে, আরবাট মানে কি হঠাৎ করে যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা ডিপেন্ড করছে কিসের উপরে, এক বাতাসের বাধার উপরে, বাতাসের মধ্যে সুইং খাওয়ার উপরে। আরেকটা কি, বলটাকে সে ঘুরাইছে। কথা কি বুঝছো? অর্থাৎ বাতাসের বাধাটাকে কাজে লাগায় সে কি করছে দেখো, কই গেল, আহ, বাতাসের বাধাটাকে কাজে লাগায় সে কি করছে। আহ তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমাদের তিন তিন অক্ষ। এক্সিস বরাবরও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং 3 এক্সিস বরাবর যদি পরিবর্তন ঘটে, সেটা কি হবে, দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে এমন না, ফাংশন অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ। এবং দেখো এক্স ডিপেন্ড করতেছে কার উপর, কত জোরে মারতেছো। ওয়াই ডিপেন্ড করতেছে কত অ্যাঙ্গেলে মারতেছো। জেড ডিপেন্ড করতেছে বাতাসের ঘর্ষণকে, এইভাবে। তাহলে এরা তিনজনই কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? জি ভাই।
এইটাকে বলা হবে হচ্ছে তখন ত্রিমাত্রিক গতি ব্যবস্থা। এবং আমাদের চিন্তা করতে হবে ভিএক্স ভিওয়াই ভিজেড, এদের প্রত্যেকের আলাদা আলাদা ডিরেকশন থাকবে, এদের প্রত্যেকের আলাদা আলাদা এলিমেন্ট থাকবে যাদের জন্য এদের পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসো গত দিনের আমাদের যে ডিফারেন্সিয়েশনটা ছিল সেই অন্তরীকরণের একটু রিক্যাপ করি। রিক্যাপটা কেমন, আমরা দেখছিলাম যে কোন একটা যদি সমীকরণ থাকে, সেটা ধরো আমাদের এস এর সমীকরণ আছে, যে 6t³ প্লাস -5t² প্লাস 6 এমন একটা সমীকরণ আছে। তো সেটা আসলে কি বোঝায়? সেটা বোঝায় যে টি টাইম পরে, ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে তার গতিটা কেমন হবে বা তার অবস্থানটা আসলে কেমন হবে সেটা আমরা প্রকাশ করতে পারবো, রাইট? রাইট, হ্যাঁ এরকম ভাই। একটা সমীকরণ থেকে। এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমাদের কোন একটা টাইম পরে আমরা কি ভেলোসিটি বের করা শিখছিলাম না? জাস্ট কি করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ভি অফ টি এর একটা সমীকরণ পাবো না? জি বাবু। তাহলে আমাদের এখান থেকে কি আসতো, 18t² -10t প্লাস 6 এমন একটা সমীকরণ আসতো, রাইট? তাহলে আমরা দেখছিলাম যে তোমার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, ঢাল নির্ণয়ের মাধ্যমে এস থেকে ভি, এটাকে যদি আবার আমরা কি করতাম, ত্বরণ বের করতে চাইতাম, তাহলে কি হইতো, 36t -10 এমন হইতো না? এটা হয়ে যেত কি তার ত্বরণের সমীকরণ, এমন আমরা বুঝতে পারছিলাম, রাইট? অর্থাৎ ঢালগুলো নির্ধারণের মাধ্যমে এস এর ঢাল ভি, ভি এর ঢাল কি এ, এভাবে আমরা নির্ণয় করতে পারছিলাম। কিন্তু দেখো, যদি তোমার এমনই হয় যে ভি দেওয়া আছে আর তোমাকে নির্ণয় করতে হবে এস, তাইলে তুমি কিভাবে চেঞ্জটা লক্ষ্য করবা? আসো এবার আমরা একটু অ্যানিমেশন দেখে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? অ্যানিমেশন দেখে আসো একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কিভাবে পরিবর্তন হবে বা কি হবে, আসলে ঘটনাটা কি ঘটবে। তাহলে আসো, ধরো একটা কার আছে, ঠিক আছে? সেই কারের ক্ষেত্রে তুমি তার স্পিডোমিটারটা দেখতে পাচ্ছ। স্পিডোমিটার মানে কি, তার কোন একটা টাইমে ভেলোসিটিটা আসলে কেমন, কথা কি বুঝছো? পোলাপাইন বোঝা কি যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তা আমরা তার স্পিডের মিটারটা দেখতে পাচ্ছি যে সে আসলে কত বেগে যাচ্ছে টাইমের সাথে সাথে। কিন্তু আমরা কিন্তু তার দূরত্বটা আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব সেটার দিকে আমরা আস্তে আস্তে আগাবো। তো দেখো, যে এই গাড়িটা যখন যাচ্ছে 3 সেকেন্ড যাচ্ছে, তখন এর বেগটা কত, এই যে ধরো 15 মিটার পার সেকেন্ড, অথবা আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা সমহারে বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে? নির্দিষ্ট একটা টাইম ল্যাপসে তার বেগটা বিভিন্ন রকম হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি তার এই যে যেই ডিস্টেন্সটা আমরা আঁকতে যাই, তাহলে আমরা কি নির্দিষ্ট সময়ে জানি যে ডিস্টেন্সটা আসলে কেমন হবে? আমরা কিন্তু আসলে ঠিক মতো জানি না যে তার ডিস্টেন্সটা আসলে দেখতে কেমন হবে। কিন্তু আমরা যেটা জানি যে তার ভেলোসিটিটা আসলে দেখতে কেমন হবে। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমি যদি ভেলোসিটির বিন্দুগুলো বসাই, তাহলে বিন্দুগুলো বসাইলে আমার দেখতে এমন একটা কোনো কিছু হবে, রাইট? জি ভাই। এখন দেখো, এই যে যে আমরা এইভাবে একটা ভেলোসিটি যে বসাইলাম, এটার একটা লাভজনক জায়গা আছে। কি লাভজনক জায়গা আছে? লাভজনক জায়গাটা হচ্ছে যে আমাদের আহ এটা কি চলতেছে নাকি চলতেছে না, দাঁড়াও। এই যে যে আমাদের ভেলোসিটিটা আমরা পাইলাম, উম, দাঁড়াও একটু, আমাদের যে ভেলোসিটিটা পাইলাম এই ভেলোসিটির গ্রাফ থেকে মূলত আমাদের মনে হয় এখানে একটু সমস্যা আছে, হ্যাঁ। এখান থেকে আসলে দেখতে একটু কষ্ট হয়। যাই হোক, এই যে যে আমরা হচ্ছে ভেলোসিটিটা পাইলাম, এটা দেখতে একটা ফাংশনের মতো না? হ্যাঁ ভাই। এটা কিন্তু একটা ফাংশনের মতো। সো তুমি কিন্তু একটা ভেলোসিটিকে যে কোনো ভাবে একটা ফাংশনে প্রকাশ করতে পারো। অর্থাৎ তুমি বলতে পারো যে ভাই এইখানে হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ভি অফ টি। তো সেটাকে তুমি বিভিন্ন ভাবে ধরো প্রকাশ করতে পারো। যেমন তুমি বলতে পারো যে এটা দেখতে হচ্ছে 10t² -5t, এরকম একটা গ্রাফ দেখতে হতে পারে না? হুম। এমন হতে পারে যে তার গতিটা হচ্ছে এইরকম। তাহলে এমন আকারে তুমি কিন্তু তার
ভেলোসিটিটাকে একটা ফাংশন আকারে যখন প্রকাশ করবা, তখন ধরো 1 সেকেন্ড পর তার বেগটা কত হবে? 5। 2 সেকেন্ড পর তার বেগটা কত হবে? 30। এমন না? হুম। তাহলে ভাই তিন টেন সেকেন্ড পর। হ্যাঁ, বলো। টেন পি স্কোয়ার হইলো কেন? আমি জাস্ট বলছি যে এরকম একটা ধরো ফাংশন আছে, ঠিক আছে, যে 10t² - 5t, যে কোনো একটা বস্তুর গতি। অর্থাৎ তুমি ভেলোসিটিটাকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারো, যেখানে কিন্তু এই ভেলোসিটিটা যে সমত্বরণেই থাকবে এমন কোনো শর্ত নাই। অর্থাৎ তুমি তোমার মনের মতো কোন একটা গতিশীল বস্তুকে গ্রাফে প্লট করে তারপর তার ফাংশনটা বের করে ফেলতে পারো না, মানে প্রকাশ করতে পারো না সহজে, যে এই বস্তুটার ভেলোসিটিটা এই ফাংশন মেনটেন করে চলতেছে। ক্লিয়ার? শুধুমাত্র জি ভাই। এমনই না, এমনও হইতে পারে না বস্তুটার গতি এইরকম আছে। তো এই লাইনটাকে একটা ফাংশন দ্বারা প্রকাশ করা যাবে না, f(x) এর বা f(t) এর? যাবে এরকম একটা লাইনকে ফাংশন দ্বারা প্রকাশ করা? জি ভাই। অবশ্যই যাবে। ভাই রাইট? হ্যাঁ, বলো। অন্যে ও সাইন দিয়ে। সাইন দিয়ে হোক, কস দিয়ে হোক, যেভাবেই হোক, এটা সাইন কস লাগবে না, এটা একটা হচ্ছে তোমার বীজগণিতীয় ফাংশন দিয়েই আসলে সম্ভব। ট্রিগোনোমেট্রিক ফাংশন বাদেও আসলে অ্যালজেব্রিক ফাংশন দিয়েই সম্ভব এটাকে প্রকাশ করা। ঠিক আছে? তো এটা তো পিরিয়ডিক না, তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আমার লাগবেও না। এমন হইতে পারে অথবা এমন হইতে পারে, রাইট, যে কোনো কিছুই হতে পারে। তো সেটাকে আমরা কি করতে পারবো? ওই বেগের একটা ফাংশন দ্বারা আসলে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে যদি এরকম চেঞ্জিং ভেলোসিটি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ওইটাকে, বেগটাকে একটা ফাংশন হিসাবে আমরা প্রকাশ করতে পারি। এখন দেখো, ফাংশন হিসাবে প্রকাশ করলে এমন দেখতে হবে v(t) এরকম 8 - t। এখন দেখো যে আমাদের এই যে যদি আমরা ফাংশনটা জানি এবং গ্রাফটা আমাদের দেখতে এমন হয়, তাহলে বলো দেখি, এই যে ভি ভার্সেস টি এর একটা গ্রাফের ক্ষেত্রে এর ক্ষেত্রফল বা এরিয়াটা কি হবে? এরিয়াটা কি হবে আসলে? এখানকার যে এরিয়া, এই এরিয়াটা আসলে কি হবে বলো দেখি? এরিয়াটাই ভাই তার দূরত্ব হবে না? রাইট? হ্যাঁ ভাই, দেখি। তাহলে আমি যদি এই এই যে যে এই অংশটা এক্স এর সাথে যেই এরিয়া তৈরি করবে, সেটাই কি তার দূরত্ব? এই যে আমরা যে এর আগে এরকম একটা গ্রাফের কথা বললাম, সেই গ্রাফটাও ধরো এই এক্স এক্সিসের সাথে যে এরকম একটা এরিয়া তৈরি করবে, সেটাই কি তার মোট দূরত্বের সমান। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এইটার এরিয়াটা বের করা। যদি এটা এ ভার্সেস টি এর গ্রাফ হইতো, তাইলে বলো দেখি, এ ভার্সেস টি এর গ্রাফ হইলে সেটার এরিয়া কি ভি প্রকাশ করতো না? জি ভাই। বেগের পরিবর্তন নির্দেশ করত। যদি এটা হয় হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ, তাইলে তার এরিয়া কি প্রকাশ করবে? তার ডিসপ্লেসমেন্ট প্রকাশ করবে। যদি এইটা হইতো হচ্ছে একটা ধরো এস ভার্সেস এফ এর গ্রাফ, তাইলে তার এরিয়া কি প্রকাশ করতো? ওয়ার্ক ডান বাই ফোর্স প্রকাশ করতো। কথা কি বুঝছো? তাইলে আমরা বুঝলাম ঢাল দিয়ে যেরকম আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি, তেমন এরিয়া বের করেও আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি করতে পারি? অনেক কিছু বের করতে পারি। তাহলে এখন আসো, যে এইটার এরিয়া বের করার উপায়টা কি? এইগুলোকে এক একটা চতুর্ভুজ হিসাবে বা বিভিন্ন অংশে ভাগ করে ফেলা। কেননা আমি তো আর এইটার ক্ষেত্রফল কখনোই জানি না, রাইট? এটার ক্ষেত্রফল কি আমি জানি? জানি না। তাহলে আমার কাজ কি? এইগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলা, ছোট ছোট অংশে ভাগ করে ফেলা, যদি আমাদের ক্ষেত্রফল বের করানো যায়। তাহলে এই ছোট ছোট অংশে যদি তুমি ভাগ করে ফেলো, কিছু অংশ দেখতে ট্রাপিজিয়ামের মতো হয়ে যাচ্ছে না? কিছু অংশ দেখতে কি ট্রাপিজিয়াম বা ট্রায়াঙ্গেলের মতো, কিছু অংশ দেখতে চতুর্ভুজের মতো এরকম হয়ে যাচ্ছে না? জি ভাই। হচ্ছে। তাহলে আমার জন্য এরিয়া বের করা তখন কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখো, আমরা পরবর্তীতে সেই কাজই করার চেষ্টা করছি, যে আমরা সমান সমান অংশে ভাগ করার চেষ্টা করছি। তো এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রটা বের করাও কিন্তু কঠিন। তো আমরা চেষ্টা করব এখন যে চতুর্ভুজের মাধ্যমে এটার ক্ষেত্রফলকে আর কি প্রকাশ করা যায় কিনা, ছোট ছোট চতুর্ভুজ বানানো যায় কিনা। তো আমরা দেখো, যখন চতুর্ভুজটা বানাচ্ছি,
তখন কিন্তু এখানে কিছু একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। কি গ্যাঞ্জামটা সৃষ্টি হচ্ছে? গ্যাঞ্জামটা এমন সৃষ্টি হচ্ছে যে এইখানে আসলে তোমার বিশাল একটা এরিয়া বাদ যাচ্ছে, আবার বিশাল একটা এরিয়া এক্সেস থাকতেছে, রাইট? এই যে যখন ধরো বড় চতুর্ভুজ আঁকতেছি, তখন কি একটা বিশাল এরিয়া বাদ যাচ্ছে, আবার একটা বিশাল এরিয়া এক্সেস থাকতেছে না? জি ভাই। এইটার সলভ করার উপায় কি? এটার সলভ করার উপায় হচ্ছে যদি আমরা এই চতুর্ভুজগুলো আরো কম ডিস্টেন্সে বানানো শুরু করি, অর্থাৎ আরো ছোট ছোট অংশে ভাগ করি, তাহলে দেখো তো এইবার কি এক্সেস এরিয়া কম, আবার এদিকের মানে ফিল আপ কম, এরকম একটা এরিয়া পাচ্ছি না? মানে যত সূক্ষ্ম অংশে আমরা ভাগ করতেছি, তত আমাদের জন্য কি সুবিধা হচ্ছে না? কথা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তাহলে আমরা যত ছোট ছোট চতুর্ভুজ এখানে নিতে পারবো, আমাদের জন্য কিন্তু তত সুবিধা হবে। তাহলে এই যে যে ছোট ছোট আমরা চতুর্ভুজ নিলাম, নিয়ে এমন একটা সময় আসবে যে যখন এই পুরো ক্ষেত্রফলটাই আসলে সে কি করবে, আরবিট্রারিলি ধরা শুরু করবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ছোট 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 চতুর্ভুজ আসলে এর মধ্যে হচ্ছে বানানো। তাহলে এই এই যে যে ছোট ছোট অংশের আমরা চতুর্ভুজ বানাইলাম, এটা দিয়েই আমরা পরবর্তীতে নেক্সট হচ্ছে আমাদের এই কাজগুলো করব। কিন্তু আমি জানি না অ্যানিমেশনটা আসলে এমন করতেছে কেন। আচ্ছা, আমি আমার মতোই একটু বর্ণনা করার চেষ্টা করি। আচ্ছা, এই যে যেই আমরা ছোট ছোট অংশ যে ধরলাম, এই ছোট একটা চতুর্ভুজের এই অংশটাকে আমরা ধরতে পারি কি ডিটি অংশ, রাইট? জি ভাই, ভাবতে পারি। এই দিক হুম। বরাবর যদি আমাদের টি হয়, তাহলে এতটুকু অংশ কি ডিটি অংশ। আর এইটার যে লেন্থ, এইটার লেন্থটা কি আসলে ওয়াই না? ওয়াই এক্সিস বরাবর না, অর্থাৎ ভি না? হ্যাঁ, এইটার যে এরকম আছে, এটার যে দৈর্ঘ্য সেটা কি ভি, ভিটি। ভিটি মানে কি, হ্যাঁ, হ্যাঁ। ভিটিটা কি চেঞ্জ হচ্ছে, এক একটা সময় এক এক রকম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটার যে ক্ষেত্রফল সেটা কি ভিটির ফাংশন ইন্টু ডিটি। এতটুকু এই একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, ভূমি গুণ তোমার উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হইলো না? জি ভাই। এইটাকে যখন আমরা একটা সামিশন করি, এটাকে বলা হয় হচ্ছে সাম, ঠিক আছে? আর এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। তো ইন্টিগ্রেশনের কাজ কি? ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে সে পুরো অংশটাকে কি করে, যোগ করে দেয়। তাহলে সে কি করলো? সে সামিশন করলো কাকে? এই ভি টি ইন্টু ডিটি কে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই ভিটি এবং ডিটি কি আছে, একটা নির্দিষ্ট অংশব্যাপী পরিচালিত আছে। তাহলে এই ভিটি ইন্টু ডিটির যদি আমরা সামিশন করি, প্রত্যেকটা চতুর্ভুজকে এরকম যোগ করি, ছোট ছোট চতুর্ভুজ 100টা ধরো চতুর্ভুজ আছে, সেই 100টা যদি চতুর্ভুজকে যোগ করি, তাহলে আমরা টোটাল এরিয়া পাবো না? হুম। কথা কি জি বুঝছো? ভাই। হুম। টোটাল যে এরিয়া পাবো, এই এরিয়াটাই বের করা হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। তাহলে ইন্টিগ্রেশনের কাজ কি বোঝা গেছে? জি হুম। ভাই। সবকিছু যোগ করো। হ্যাঁ। দেখো, এখানে এবার আমরা আমাদের জায়গায় যাই। আমি সরি যে আমাদের ইয়েটা ভালো মতো চললো না আর কি। ওর নাম কি জানো? আমাদের হচ্ছে অ্যানিমেশনটা একটু ভালো মতো চললো না। যাই হোক, চিন্তা করো যে এইরকম একটা তোমার হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ আছে। কি আছে? ভি ভার্সেস টি এর গ্রাফ আছে। এখন ভি ভার্সেস টি এর যখন গ্রাফ আছে, তাহলে বলো দেখি, যদি এমন হইতো যে ভিটা হচ্ছে সমবেগে গেছে, তাহলে গ্রাফটা দেখতে কেমন? এমন হতো না? জি ভাই। এটা কি হইতো ভিটি, আর এটা হয়তো কি আমাদের টি, রাইট? তাহলে দেখো তো, হুম। এর এরিয়া বের করা কি কোনো কঠিন ব্যাপার? না ভাই। তাহলে কি হইতো এর এরিয়াটা, যে আমার ভিটি ইন্টু ডি, ভিটি ইন্টু টি, একদম সহজেই বের হয়ে যেত, রাইট? এবং হুম। এই ভিটিটা কি একটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু সমস্যাটা কোথায় বাধে? সমস্যাটা বাধে যখন এই ভিটা একটা আরবিটারিলি চেঞ্জ হতে থাকে। এমন ধরো চেঞ্জ হচ্ছে, তখন আমার এই যে যে সমীকরণ আছে, এটাকে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, মেজার করতে পারবো না। তখন আমরা কি করি? তখন আমরা একটা স্ট্রিপ কেটে নিই, এটাকে বলা হয় হচ্ছে একটা কি, স্ট্রিপ। ঠিক আছে, মানে ছোট একটা অংশ কেটে নিই। এই ছোট অংশটাকে আমরা কিভাবে কেটে নিই?
এই অংশটাকে আমরা তখন বলি হচ্ছে কি ডিটি, ডিটি অংশ, ঠিক আছে? এটাকে আমরা ধরে নিই হচ্ছে ডিটি অংশ। যদি এক্স হইতো এই বরাবর, তাহলে আমরা ধরতাম কি ডিএক্স অংশ। ক্লিয়ার? যদি ওয়াই হয়তো ডিওয়াই অংশ। ক্লিয়ার? হ্যাঁ। আর আমরা বলতেছি যে এইটার হাইটটা কতটুকু হবে। হাইটটা এই পয়েন্ট আর এই পয়েন্ট নিশ্চয়ই এখন সমান হয়ে গেছে। মানে এত ছোট অংশে বিভাজন করব যেন এইটা দেখতে কি হয়, একটা তোমার সরল রেখার মতো হয়। হ্যাঁ। তাহলে সেটা প্রকাশ করতেছে কি ভি অফ টি দ্বারা। এখন আমাদের হ্যাঁ। কোশ্চেন হচ্ছে এই ডিটির মানটা কিসের উপর ডিপেন্ড করবে? এই ডিটির মানটা ডিপেন্ড করবে যে তোমার কতটুকু ছোট হইলে আসলে এটা সরল রেখার মতো দেখতে হচ্ছে। যতটুকু তোমার ক্ষুদ্র হইলে এটা একটা সরল রেখার মতো দেখতে হবে, আমরা সেটাকেই ধরে নিব কি ডিটি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ক্লিয়ার। এইবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সামিশন করা। তাহলে সামিশন করার স্টাইল কি? এটা নেয়া ভাইয়া এবং তারপর, সরলরেখা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া সরলরেখা বলে লাভটা কি হবে? সরলরেখা হলে এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমি সূত্র বসাইতে পারবো, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাইতে পারবো, ভিটি ইন্টু ডিটি। জি ভাইয়া। ক্লিয়ার? তাহলে এইবার আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। দেখো আমার কতটা সুবিধা হয়ে যায়। যেমন এর আগে আমাদের এই সমীকরণটা ধরো কেমন ছিল, 10t - 8 এরকম ছিল না? হ্যাঁ। এইটার ইন্টিগ্রেশন যখন আমি করব তাহলে দেখতে কেমন হবে, 10t - 8 ইন্টু ডিটি। ঠিক আছে? এই এটা, এইটার যদি তুমি ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন প্রসেস করার পরে দেখতে হবে হচ্ছে এরকম, 10t² ভাগ 2 -8t প্লাস সি। সি একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো তো, তাহলে তুমি কি প্রত্যেকটা জায়গায় দূরত্ব সমীকরণ পেয়ে যাচ্ছ না জাস্ট ইন্টিগ্রেশন করে? জি ভাইয়া। এটা কি হইলো? এটা এটা কেমনে হইলো এখানে আমরা আসতেছি, আমরা আসবো, আলোচনা করব, আগে বুঝো অ্যাপ্লিকেশনটা বুঝো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ভি এর একটা সমীকরণ দেওয়া আছে, সেই ভি এর একটা সমীকরণ থেকে আমরা এস অফ টি এর একটা সমীকরণ পেয়ে গেলাম, অর্থাৎ দূরত্বের একটা সমীকরণ পেয়ে গেলাম। ক্লিয়ার? এই কথা কি ক্লিয়ার? মানে ভিটি এর একটা সমীকরণ কি ছিল, 10t - 8, সেখান থেকে আমরা কি পাইলাম, এস অফ টি এর একটা সমীকরণ পাইলাম না? রাইট? ইন্টিগ্রেশন করে। এই করার প্রসেসটা কি ইন্টিগ্রেশন না? এই কথা বলতে হবে। হ্যাঁ ভাই। আবার ভাইয়া দেখো এখানে তো, সিটা কি বোঝাচ্ছে? সিটা ভাইয়া হচ্ছে কনস্ট্যান্ট, সিটা হচ্ছে কনস্ট্যান্ট বোঝাচ্ছে। কেন হয় আচ্ছা। কনস্ট্যান্ট, কেন আসে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে, সমস্যা নাই। আবার দেখো তো, এস অফ টি থেকে আবার যদি ভি অফ টি তে যাইতে হয় তাহলে আমাদের কি করতে হতো? ইন্টিগ্রেশন বাদ দিতে হবে। ডিফারেন্সিয়েশন করতে হইতো। ওইটা না ডিফারেন্স। ডিফারেন্সিয়েশন না, কেননা এস অফ টি এর ঢালটাই কি ভি অফ টি। এর আগের দিন আমরা করলাম না এই যে এস অফ টি থেকে আগে ভি দিন অফ টি তে গেলাম কি ডিফারেন্সিয়েশন দিয়ে না? মানে এস অফ টি থেকে ভি জি অফ টি ভাইয়া। তে আমরা যাবো কি ডিফারেন্সিয়েশন। তো এইটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো দেখি, 10t² - 2, এটার ডিফারেন্সিয়েশন কত? 10t - 8। 10t না? আর 8টির 10t - ডিফারেন্সিয়েশন 8। কত? 8। আর সি, সি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। হ্যাঁ। তাহলে দেখো তো আবার এই জি। সমীকরণ ব্যাক আসতেছে না? জি জি ভাই। ভাইয়া। তাহলে এখন কি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে কথা কি বুঝতে পারছো? অর্থাৎ সামথিং এফ অফ এক্স কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাচ্ছ, জি অফ এক্স। আবার এই জি অফ এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাচ্ছ, এভাবে। এফ অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে কনসেপ্ট বোঝা গেছে? জি ভাই। ভাই আর বুঝাই দেন, হ্যাঁ জি বলো। ভাই। আবার একটু বুঝাই দেন ভাইয়া। বললাম যে ধরো তোমার এস অফ টি যেটা আছে সেটার ঢালটা কি ভি অফ টি। এস অফ টি এর ঢালের সমীকরণটা কি ভি অফ টি। তাহলে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ধরো ভি অফ টি আছে, সেটার এরিয়া কি, এস অফ টি। তাহলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে একটা অন্যের বিপরীত। একটা অন্যের বিপরীত। গুড।
তাহলে যখন আমাদের এরিয়া বের করতে হয় তখন আমরা ইন্টিগ্রেশন করি, যখন আমাদের ঢাল নির্ণয় করতে হয় তখন আমরা ডিফারেন্সিয়েশন করি। ক্লিয়ার? জি ভাই। কথা ক্লিয়ার? 2 নাম্বার আমরা এইটা বুঝলাম যে আমরা ইন্টিগ্রেশন সেই ক্ষেত্রে অ্যাপ্লাইড করি যখন পরিবর্তনশীল বল দ্বারা সামথিং আমরা করতেছি, পরিবর্তনশীল বেগ দ্বারা আমরা সামথিং করতেছি, অর্থাৎ সময়ের সাথে সাথে সেটা একটা ফাংশন আকারে চেঞ্জ হচ্ছে। কথা কি বোঝা গেছে? জি ভাই। তাহলে সময়ের সাথে সাথে যদি সেটা ফাংশন আকারে চেঞ্জ হয় তখন আমরা সেখানে ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্লাই করি, তখন আর আমরা সাধারণ নিয়মে সেটাকে সলভ করতে পারি না। ক্লিয়ার? হ্যাঁ এখন আসো, যেটা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ইকুয়েশন অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন একটা জিনিসের বের করব কেমন। তাহলে ইকুয়েশন অফ, ভাই। হ্যাঁ ভাই বলো। ভাই হ্যাঁ আজকে হ্যাঁ, কতক্ষণ রাস্তায়? আমরা আর হয়তোবা, কেন, তোমার কি মাথা এখনই গরম হচ্ছে? না না না, এই যে মিল দিছে তো খাইতে হবে। খিদে হ্যাঁ, লাগছে। খাবা খাবা, আধা ঘন্টা পরে খাবা, আমিও এখনো খাইনি, ঠিক আছে? আমি হচ্ছে ক্লাস আস করতেছি কয়টা থেকে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি ক্লাস করছি। তারপর একটা টিউশনি করাইছি, তারপর তোমাদের পড়াবো, আরেকটা টিউশনি আছে ওই যে ফুয়াদদের এনডিসি সেকেন্ড ইয়ারের। তারপরে হচ্ছে আমি নিজের পড়া পড়বো, তারপর আবার ঘুমাবো, কালকে সকালে আবার 8টায় ক্লাস আছে। ঠিক আছে? তা এখন আসো ভাই যে আপনার আমাদের, জি ভাই। অনেক, হ্যাঁ ভাই বলো। বলছি ভাই আপনার জীবনে তো অনেক স্ট্রাগেল। অনেক স্ট্রাগল না, আমার এখানে যারা আছে 180 জন সবারই এরকম। এখন আসো অন্তরজ, কালকেও আমাদের ক্লাস হয় 8টা থেকে 5টা পর্যন্ত, বুঝতে পারছো? তো 8টা থেকে 5টা মানে 9 ঘন্টা ক্লাস করা লাগে। এখন আসো, একটা হচ্ছে অন্তরজ, আরেকটা কি প্রতি অন্তরজ, ভার্সিটিতে অর্থাৎ ভাই 9 ঘন্টা ক্লাস করে লাগে আপনাদের? মোটামুটি মোটামুটি এমনই, 9 ঘন্টা কখনো 6 ঘন্টা এরকমই হয়। কালকে আছে 9 ঘন্টা। এখন আসো তাহলে, একটা হচ্ছে কি অন্তরীকরণ বা অন্তরজ, আরেকটা কি প্রতি অন্তরজ বা ইন্টিগ্রেশন। ঠিক আছে? ইন্টিগ্রেশনকে আই গেস সমাকলন নামেও ডাকা হয় বা যোগজীকরণ নামেও ডাকা হয়। আচ্ছা আমরা যোগজীকরণ লিখি। আচ্ছা, যোগজীকরণ নাম কেন হইলো বলতে পারবা? কারণ ভাই যোগ সব করা হয়। যখনই ভাই সেই যোগ জন্য। করা হয়, ইকুয়েশনের সবগুলো করে যোগ যোগ করা হয় এই যোগ কারণে। করা হয়। এবং দেখো ভাই, সামিশন, এই সামিশন চিহ্ন ইউজ করি না আমরা এরকম, যে সামিশন চিহ্ন হুম। ইউজ করি না, এই সামিশন চিহ্নটাই কিন্তু, এই সামিশনটাই ইন্টিগ্রেশনের একটা রূপান্তর। এটা তোমরা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে পড়বা, আমি এখন এত ডিটেলসে না যাই, ওই যে ও অলরেডি খাওয়ার কথা বলে ফেলছে, তো আমরা এখন ওইটার ডিটেলসে যাব না। বাট এই ইন্টিগ্রেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ সামিশন, কিছু একটা শর্ত মেনে, কন্ডিশন মেনে সামিশন, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে একে বলা হয় কি যোগজীকরণ। তার আমরা হচ্ছে দুইটা মানে পাশাপাশি আর কি হচ্ছে আমরা সূত্র দেখার চেষ্টা করব। তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা বেশ কিছু সূত্র দেখছি। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কেমন সূত্র দেখছি, যেমন ধরো আমাদের যদি বলা হয় ডিডিএক্স অফ তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন সমান সমান আমাদের কি ছিল, এন এক্স টু দি পাওয়ার n-1, এমন ছিল না? হ্যাঁ ভাই। তাহলে তুমি চিন্তা করো এখন, এইখানে যদি আমাকে অন্তরজ করতে হয়, অর্থাৎ ধরো আমরা চিন্তা করি যে 5x², এটার ডিফারেন্সিয়েশন কি 10x, রাইট? হুম, হুম। আবার যদি 10x কে 5x² রূপান্তর করতে হয়, তাহলে সেটাই কি হবে, ইন্টিগ্রেশন না? হ্যাঁ তাহলে এইটা পাওয়া সম্ভব কেমনে? ওটা করতে হবে। উল্টা করতে হবে। তাহলে উল্টা সমীকরণটা আসে হচ্ছে এরকম দেখতে, x⁻n+1 ভাগ n-1, n+1, অর্থাৎ পাওয়ার 1 বাড়বে আর সেটা কি হবে, ভাগ হবে। চিন্তা করো 10x আছে, তাহলে সেখান থেকে তোমার পাওয়ার কত আছে, 1 না? সেটা বাইরে কত হবে, হ্যাঁ সেটা বাইরে কত হবে, এক টু 10 টু 10 এর হবে। মতো থাকলো। x⁻², আর ভাগ কত হবে, 2। তাহলে সেখান থেকে কত আসে, হুম, 5x²। কথা কি হ্যাঁ। বুঝছো? এবং জি এইটার ভাই। সাথে আমরা একটা সি অ্যাড করি। এখন প্রশ্ন হচ্ছে কেন কনস্ট্যান্ট অ্যাড করি, রাইট? ভাইয়া কাইন্ডলি আবার বলবেন এই যে আমি বললাম ইন্টিগ্রেশনটা? যে 10x আছে, সেই 10x এর ইন্টিগ্রেশন করে কত হইতে হবে, 5x²। হ্যাঁ মানে 5x² কে ডিফারেন্সিয়েশন করে 10x পাইছি, তাহলে 10x এর ইন্টিগ্রেশন কত হবে, 5x²। তো আমরা সূত্র অ্যাপ্লাই হ্যাঁ ভাই। করছি যে 10 × x এর পাওয়ার কত আছে, 1।
তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলাম, তাহলে x⁴ 2, আর এই যে n+1 কি হবে, ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে 2, তাহলে দুইটা মিলে কত হচ্ছে 5x²। তো সূত্রটা আসে কি, x⁴n+1 ভাগ n+1। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। এই যে এর আগের অঙ্কে আমরা যে বসাইলাম, যে তোমরা বলছিলে যে ভাই 10টিকে কেমনে আমরা পাইলাম, 10টিকে আমরা কেমনে পাইলাম, 10টিকে আমরা এভাবেই পাইলাম, 10 × এর মাথায় 1 আছে, তাহলে হয়ে যাবে কত, 2, আর 2 হয়েছে তাহলে ভাগও হবে 2। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসো, এটা তো আমরা পাইলাম, এখন আমাদের কথা হচ্ছে যে এখানে প্লাস সি কেন আসে, রাইট? হুম। প্লাস সি কেন আসে, এখন চিন্তা করো যে প্লাস সি কেন আসে, এটা আমরা যদি একটু বলি। এটা ধরো এমন হইলো যে 5x² + 6, এটার ডিফারেন্সিয়েশন কত, 10x, আর কনস্ট্যান্টকে যদি আমি ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়ে যায়, 0 হয়ে যায় না? হ্যাঁ। আবার ধরো 5x² + 10, এটারও ডিফারেন্সিয়েশন কত, 10x। 10x, হ্যাঁ 10x। তাহলে বারবার কি একটা কনস্ট্যান্ট হারায় যাচ্ছে না? জি ভাই। সেটা 0 হতে পারে, সেটা সামথিং যে কোনো কিছুই হইতে পারে। এই কারণে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, সবসময় একটা কনস্ট্যান্ট যোগ করি। ক্লিয়ার? জি ভাই। আর এইটাকে শুধুমাত্র এক্স এর না, তার সাথে সাথে কি আছে, একটা ডিএক্স আছে, অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করি x(n)dx, অর্থাৎ ভাইয়া। কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে ধ্রুবকটা থাকবে না, তাই না? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবকটা তো থাকতেইছেই না, ধ্রুবককে তো ডিফারেন্সিয়েশন করলে 0। আচ্ছা আসো আমরা পরবর্তীতে ধ্রুবকটাই বসাই, যে ডিডিএক্স অফ সামথিং কনস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে সামথিং কনস্ট্যান্ট যদি হয়, তাহলে সেটা কত, সি। সি, এটার মান কত, 0 না? চলকের পর জিরো। হ্যাঁ, এটা কত, চলকের পর 0। জিরো, সামনে হচ্ছে জিরো। আর এইটার ক্ষেত্রে কি হয়, এই সামথিং কনস্ট্যান্ট মানে কি, c × dx। হ্যাঁ। এটার এটার ইন্টিগ্রেশন কি হবে, সি। এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে c × dx আছে না? তাহলে আমাদের c × dx টা মানে কত, c × x⁴0। হুম। তার মানে x এর পাওয়ার কত বাড়বে, 1 বাড়বে না? এবং নিচে কত হবে, 1 না? তাহলে হ্যাঁ। দেখতে কেমন হবে, cx + c2। c2টা কি, আরেকটা কনস্ট্যান্ট, বুঝছো? c2 হ্যাঁ। দাও অথবা দাও, সামথিং যে যা ইচ্ছা তাই দাও, মানে মেন কথা হচ্ছে আরেকটা যে কোনো কনস্ট্যান্ট। আবার এইটার ক্ষেত্রে কি হয়েছিল, এটার ক্ষেত্রে এই যে যে সি ছিল, তখন আসলে ডিফারেন্সিয়েশনটা কেমনে এটা এরকম হয়েছিল, তখন ছিল ধরো x⁴0, c × x⁴0। জিরো, সামনে হচ্ছে জিরো। তো অলরেডি এটা কি 0, তো তুমি 0 থেকে তো এখানে এনটাই হচ্ছে 0, তাহলে ওখান থেকে তার, এখানে যখনই তুমি হচ্ছে 0 × x, মানে এই যে এই পাওয়ারটা কি আসবে, আগে আসবে, c × x⁴0 - 1। তো এই 0 থাকার কারণে কি হচ্ছে, এখানে ডিফারেন্সিয়েশনটা কত হচ্ছে, 0 না? জি ভাই। ক্লিয়ার? হ্যাঁ। এটাকে আরেকটু এলাবোরেটলি আমি বোঝাইতে পারি, আরেক ভাবেও দেখা যায়। সেটা হচ্ছে দেখো, এই যে সি, তোমার হচ্ছে কি যেন বললাম, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন, এটা মানে একটা কেমন, দেখো ফাংশনটা দেখতে কেমন, y = c না, c × x⁴0, রাইট? এরকম না, মানে 0 ডিগ্রি একটা কার্ভ, রাইট? এটা কি একটা 0 ডিগ্রি কার্ভ না, মানে এক্স এর মাথায় কত, 0, তার মানে কি 0 ডিগ্রি কার্ভ। তো এটা আসলে দেখতে কেমন, এরকম এক্স অক্ষের সমান্তরাল না? ওয়াই মানে এক চোখের সন্তান। y = c, জি ভাইয়া। গ্রাফটা দেখতে কেমন, এমন না? এমন। হ্যাঁ, এক চোখের। এতে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার ঢাল কত, আর জিরো। ঢাল 0 না, y = mx + c। তো y শুধুমাত্র আছে কি, c, হ্যাঁ হ্যাঁ তাহলে জিরো। m এর মান কত, 0 না? এক্স এর পরিবর্তন, জি কোনো ভাই। ঢাল নাই। তা ঢাল যদি 0 হয়, তাহলে ddx কত হবে, 0। শূন্য। হ্যাঁ, জিরো। জিরো হবে। এই কারণে কি হয়, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0। এখন তুমি চিন্তা করো যে এই গ্রাফটাই, এই সেম গ্রাফটাই, এর ইন্টিগ্রেশন তুমি করতেছো,
ওয়াই ইজিক্যাল টু সি আছে, এটার ইন্টিগ্রেশন করতেছো, কি করতেছো, ইন্টিগ্রেশন করতেছো। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ভাই এটার এই এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল ইনফিনিটি হয় না? এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল মানে বুঝিনি তোমার। এই যে এইটা, এই যে যেই ঢালটাই দেখালেন এটা ইনফিনিটি হয় না ঢাল? কেন ইনফিনিটি কেন হবে? যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে পারে এই ওয়াই বোকা, ইজিক্যাল আচ্ছা এ বা বি। আচ্ছা চিন্তা করো, এরকম আছে ঠিক আছে, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা কত x1 y1, আর এটা কত আচ্ছা। x2 y2, ঠিক আছে। তাহলে ঢাল ইজিক্যাল টু কত, y2 - y1 না, ভাগ x2 হ্যাঁ - x1 না। তো হ্যাঁ। y2 কত c, এটাও কত c, ভাগ কত x2 - x1, তাহলে কত হলো 0 ভাগ ∇x। তাহলে এটার মান কি 0 নাকি ইনফিনিটি? জিরো। ভাই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই ওয়াই এর ইজিক্যাল বি। হ্যাঁ তা আমি কি লিখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পারে ওখানে এক্স জিরো না? কোথায় x0 এখানে? এই যে সমীকরণে ওই এখানে ওয়াই ইজিক্যাল, তুমি কি বলতেছো বুঝিনি আমি। মানে মানে আমি বলছি ভাই যে এক্স অক্ষের সমান্তরাল যেহেতু রেখা, তাহলে হ্যাঁ আমার জানা মতে সেখানে ওয়াই ইজিক্যাল বি হয় সমীকরণটা, তাহলে হ্যাঁ, এক্স ওখানে জিরো। এক্স জিরো হয়, এক্স এখানে জিরো আছে, এক্স তো পরিবর্তন হচ্ছে, এক্স তাও পরিবর্তন জিরো হচ্ছে তাই। কিন্তু ওয়াই এর মান পরিবর্তন হচ্ছে না। এক্স কি এখানে জিরো আছে কোনো জায়গায়? এখানে কি কোনো জায়গায় এক্স জিরো আছে? এক্স জিরো শুধুমাত্র এই বিন্দুতে, বাকি কোনো বিন্দুতে এক্স এর মান কি জিরো, নাকি ঢালের মান জিরো? তাও জিরো। ঢাল জিরো, তুমি যেটার কথা বলছো সেটা দেখতে কেমন? সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয়, এইটা এক্স এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তখন টেন নাইনটি ডিগ্রি সেটা সমান সমান বানাইতে এটা হয়। অসীম হয়, ঢালের মান হয় অসীম, ইনফিনিটি। কথা কি বুঝছো? তুমি গুলাই ফেলছো, চিন্তা করে দেখো। আচ্ছা আসো, তাহলে এইটা তো মোটামুটি বোঝা গেছে, রাইট? জি ভাই। আচ্ছা সেম গ্রাফের ক্ষেত্রে ধরো ধরো আমি এরিয়া বের করব, ঠিক আছে। তাহলে এই যে ওয়াই ইজিক্যাল টু কি আছে, সি আছে, তাহলে দেখতে কেমন হবে এরকম, ওয়াই ইজিক্যাল টু সি। এখন এইটার যখন তুমি এরিয়া বের করবা তাহলে এরিয়াটা দেখতে কেমন হবে, c × x না? হ্যাঁ বমি সমস্ত। এবার কি বোঝা গেছে তাইলে ক্লিয়ারলি? হ্যাঁ এই কারণে আমাদের যখন হচ্ছে আমরা সি কে ইন্টিগ্রেশন করছে তখন কি আসছে, সি এক্স আসছে। ওকে। হ্যাঁ ভালো আছে। আচ্ছা আরেকটা ছিল তোমার ডিডিএক্স অফ লন এক্স, এটা মনে হয় আমি করাই নাই তাই না এর আগে, ভাই লন এটা এক্স। 1/, হবে না? হ্যাঁ এটা হবে হচ্ছে 1/x। তো কখনো যদি ডিডিএক্স অফ লন এক্স থাকে সেটা ডিফারেন্সিয়েশন হয় 1/x। তাহলে সেম ভাবে যদি আমাদের এমন হয় যে 1/x × ডিএক্স, তাহলে সেই ক্ষেত্রে এর ইন্টিগ্রেশনটা কি হবে, লন এক্স প্লাস সি, ঠিক আছে। তারপর আর কি আছে, এত হচ্ছে করার আমাদের দরকার নাই, আমরা এবার একটু সাইন আর কস দেখি। ডিডিএক্স অফ একটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স সমান সমান কি ছিল, কজ এক্স। তাহলে এইখানেও কি হবে, ইন্টিগ্রেশন অফ কজ এক্স সমান সমান কি হবে, সাইন এক্স প্লাস সি। অনেক যাচ্ছে। হ্যাঁ আরেকটা আমাদের দরকার সেটা হচ্ছে ডিডিএক্স অফ কজ এক্স। হ্যাঁ ভাই বলো। ভাই এটা হচ্ছে এই লন এক্স এ ইন্টিগ্রেশন করা যায় না? লন এক্স এর ইন্টিগ্রেশন করা যায় ভাইয়া, কিন্তু সেটা আমরা পড়বো হচ্ছে ম্যাথমেটিক্সে, এখন আমাদের দরকার নাই, বুঝছো। ম্যাথমেটিক্সে আমরা অনেক কিছুর ইন্টিগ্রেশন করব, টেনশন নিও না, তখন আমরা ওইগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা মোটামুটি কস সাইন আর এই এই তিনটা জানলেই হবে, এর বেশি কিছু আমাদের এখন জানার দরকার নাই। আমরা যখন ম্যাথ করব তখন মোটামুটি 8টা অধ্যায় আছে কেতাবুদ্দিনের, ঠিক আছে। তো তখন আমরা ইনশাল্লাহ ডিভাস্টিকেটেডলি এই জিনিসগুলো করব। আচ্ছা তাহলে সাইন এক্স যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি। আচ্ছা এখন বলো দেখি এই দুইটা কেন আমরা করলাম, বলতে পারবা কেউ? মাইনাস করলে প্লাস। -tan x মানে কিসের tan x? tan x করতেছি না আমরা, আমি জিজ্ঞেস করলাম যে সাইন এক্স এবং কজ এক্স
এই দুইটা আমাদের করার দরকারটা কি? এনিওয়ান, মানে ফিজিক্সের মধ্যে সাইন এক্স কজ এক্স করার দরকারটা কি? ঢালের প্রকৃতি, এই গুরুমান লঘুমান, ওইটা নাই? না কোন না না দিকে ঘুরে গেছে এটার জন্য? না 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 এক্স টু দি পাওয়ার এন তো আমরা বুঝতে পারতেছি যে অ্যালজেব্রিক ইকুয়েশন কেন হয়। সাইন এক্স এবং কজ এক্স কি রিপ্রেজেন্ট করে? সাইন এবং কজ এক্স পিরিয়ডিক মোশনকে রিপ্রেজেন্ট করে। কথা কি বুঝছো? এর আগে একদিন দেখাইছে মনে হয়। একদিন দেখাইছি আমি। সাইন এক্স এবং কজ এক্স কি হয়? পিরিয়ডিক মোশনের ভেলোসিটি বা এক্সিলারেশনকে আমাকে যদি প্রকাশ করতে হয়, তাহলে আমাদের কেমন করতে হবে? সাইন এক্স এবং কজ এক্স না? হুম। সাইন এক্স এবং কজ এক্স লাগবে। তো আমরা যখন ওয়েভ পড়বো, ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়বো, এই ওয়েভ অ্যান্ড অসিলেশনের মধ্যে কিন্তু আমাদের লাগবে কি? সাইন এক্স এবং কজ এক্স। বুঝছে কি পারছো? বা সার্কুলার হ্যাঁ। মোশনের মধ্যেও যদি পিরিয়ডিক হয় তখন কিন্তু আমাদের সাইন কজ লাগবে। তো এই কারণে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে সাইন এক্স এবং কজ এক্স এই দুইটা পার্ট নিয়ে আমাদের একটু আলোচনা করতেই হবে। আচ্ছা, আমরা একদম লেকচারের লাস্টের দিকে, এবার আমরা আরেকটা জিনিস শিখবো। এই সিটা কি একটা প্যারাদায়ক জিনিস না? সি তো এক লাখও হতে পারে, একও হতে পারে। এই সি এক কি ক্যান্সেল করা লাগবে না? এটা কি একটা ঝামেলা কি না? ভাই? হুম। আর দুই নাম্বার জিনিস হচ্ছে যে আমরা কি একদম সব সময়, ধরো এরকম একটা আমাদের গ্রাফ আছে, ঠিক আছে? আমার কেন জানি গ্রাফিক্স ট্যাবে রেখা টানতে গেলে খুবই কষ্ট হয়। ধরো এরকম একটা গ্রাফ আছে। তো এটা কি ভি অফ টি এর, আর এটা হচ্ছে কি টি এর। এখন এটা দেখতে কেমন হবে? ধরো এইরকম আছে, রাইট? এতটুকু অংশ কি বোঝাচ্ছে? আদিবেগ না? এটা কিন্তু একটা আদিবেগ বোঝাচ্ছে। তো আমি কি সবসময় জিরো থেকেই দূরত্ব জিজ্ঞেস করব? এমন হতে পারে না যে 5 সেকেন্ড টু 8 সেকেন্ডের মাঝখানে তার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? হ্যাঁ, হতে পারে। হতে পারে। তো 5 সেকেন্ড টু 8 সেকেন্ড মানে কি দেখতে এইরকম না? এতটুকু অংশের ক্ষেত্রফল না? হ্যাঁ। এতটুকু অংশের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার একটা পদ্ধতি থাকলে ভালো না? যে আমি যেন এইখানে এই লিমিটের মধ্যে আমি কি করতে পারি, মানে x1 এবং x2 লিমিটের মধ্যে আমি কি, সরি x1 না তো t1 টু টি টু, এই লিমিটের মধ্যে আমি কি করতে পারি? হ্যাঁ। ইন্টিগ্রেশন করতে পারি। হ্যাঁ। তো আমাদের যতটুকু বেশি দূরত্ব যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আপার লিমিট। কি বলা হয়? আপার লিমিট। আপার লিমিট। আর যেটা হচ্ছে টি1 আছে যেখান থেকে শুরু হবে আমাদের, সেটাকে আমরা কি বলবো? লোয়ার লিমিট। লোয়ার লিমিট। তো এইটার ইন্টিগ্রেশন, ধরো এইটার একটা সমীকরণ বলো, একটা মন মতো সমীকরণ বলো যে ভি অফ টি দেখতে আসলে কেমন। এটার একটা সমীকরণ বলো একজন। আচ্ছা, তোমাদের সিক্স টি মাথায় স্কোয়ার। 6t, স্কোয়ার 6t স্কোয়ার, তাই তো? -5t। হ্যাঁ। আচ্ছা, -5t এতটুকুই থাক, ঠিক আছে? আমরা বড় করলে আবার আমাদের ইন্টিগ্রেশন করতে একটু কষ্ট হবে। আচ্ছা, এমন যদি থাকে, তাহলে আমাদের প্রথমে একটুখানি শোনো যে ধরো এরকম আছে 6t স্কোয়ার -5t, এটাকে ইন্টু ডিটি, রাইট? এটা দেখতে কেমন এরকম না ডিটি? তো এটাকে কিন্তু আমরা এমনও লিখতে পারি যে 6t স্কোয়ার ডিটি -5t ডিটি। ঠিক আছে? এটাতে কোনো কোনো সমস্যা নাই। অর্থাৎ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইন্টু ডিএক্স যদি থাকে, তাহলে আমাদের কি করতে পারি? ওই যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা আলাদা করতে পারছিলাম না পদগুলোকে, হুম। সেরকম আলাদা করতে পারি। এখন এই জিনিসটা ধরো আমি একটা লিমিট বলে দিলাম যে t1 = 5 সেকেন্ড থেকে t2 = 8 সেকেন্ড পর্যন্ত আমার কি লাগবে? দূরত্ব লাগবে। তা আমরা কি করব? এই ইন্টিগ্রেশনটা সেম ভাবেই করব, যে 6t স্কোয়ার -5t ইন্টু ডিটি। এখানে আমরা দুইটা লিমিট ইউজ করব। এখানে থাকবে হচ্ছে লোয়ার লিমিট, এখানে থাকবে হচ্ছে আপার লিমিট। কথা কি বুঝছো? জি ভাই। হ্যাঁ। এখানে থাকবে আপার, এখানে থাকবে লোয়ার। তাহলে আমাদের দেখতে কেমন হবে? এরকম হবে না? x1 x2 ইন্টু 6t স্কোয়ার -5t ইন্টু ডিটি। 5 ডিগ্রি। হ্যাঁ। এখন আসো যে লিমিটের তাইলে কাজটা কেমন হবে। তো প্রথম কাজ হচ্ছে যে আমাদের আগে ইন্টিগ্রেশনটা করে ফেলা। আমাদের কি করে ফেলা? আচ্ছা, এখানে t1 t2 হবে, হ্যাঁ। x1 x2 কেন হবে? অবশ্যই এখানে t2 t1 হবে, হ্যাঁ।
লিখে দিই, নাহলে অনেকে কনফিউশন হয়ে যাবে। এটা হবে হচ্ছে T2 আর এটা হবে হচ্ছে T1। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ যে এটাকে নর্মালি ইন্টিগ্রেশন করে ফেলা, অর্থাৎ এখানে আছে 5, এখানে আছে কত 8, আর এখানে আছে কত 6t² - 5t × dt। তাহলে বলো দেখি এটা ইন্টিগ্রেশন করলে কত আসে, 6t² কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? প্রথমত পাওয়ার বাড়বে না, 1 পাওয়ার বাড়বে না, 2 এর সাথে কত যোগ হবে? হ্যাঁ, এক। তাহলে 3। 2 + 1 আর ভাগক কি 3, হবে? 3 ফ্রি হবে। - 2, 5t, এটাও কত হবে? সরি, 5t² ভাগ কত হবে? 2 2/2। প্লাস কত হবে? c। হ্যাঁ, এটা কি করলাম আমরা? এটার ইন্টিগ্রেশন করছি না? জি ভাই। জি ভাই। এইবার আমরা কি কি ভাইয়া? করব, এখানে সুন্দর মতো এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট নিচে লিখবো 5, উপরে লিখবো 8, আপার লিমিট লোয়ার লিমিট। ক্লিয়ার? ভাই হ্যাঁ, তারপর এইবার আমার ওইটাই এই- এইবার আমাদের কাজ হচ্ছে এই টি এর মান দুইটা বসাই দিব। টি এর মানটা কেমনে বসাই দিব? এইখানে আমরা বসাবো হচ্ছে আপার লিমিটের ভ্যালু মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু। অর্থাৎ দেখতে কেমন হবে? একবার আমরা বসাবো কত 8, তাহলে কত হবে 6 × 8³ ভাগ 3 মাইনাস 5 × 8² ভাগ 2 প্লাস কত আছে সি মাইনাস হ্যাঁ, 6 × 5³ ভাগ 5 থ্রি হ্যাঁ, বুঝতে পেরেছি। মাইনাস 5 × 8 সরি 8² না 5² ভাগ 2 প্লাস সি। ক্লিয়ার? জি ভাই। তাহলে এইখানে যদি তুমি বসাও, তাহলে দেখো এখানে যদি তুমি বসাও তাহলে কি হবে? এখান থেকে তুমি কাটাকাটি হাবিজাবি করে একটা মান পাবা না? সেখানে কি কোনো সি থাকবে? এখানকার প্লাস সি না আর না। এখানকার মাইনাস সি কেটে যাবে না? জি ভাই। হ্যাঁ, তাইলে আমি এখান থেকে লিমিট বসায় দুইটা উপকার পেলাম। এক, কনস্ট্যান্টকে আমি বাদ দিয়ে দিতে পারলাম। আর দুই, আমরা কি হইলো, নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে আমি এরিয়াটাকেও বের করতে পারলাম। কথা কি বুঝছো? জি ভাই। বোঝা কি গেছে? তাহলে লিমিটের কাজটাও কি আমরা পারবো না ইনশাল্লাহ করতে দিলে? জি ভাই। হ্যাঁ, করতে দিলে জি ভাই ইনশাল্লাহ পাবো। পারবো এখন আমি ইনশাআল্লাহ। হচ্ছে তোমাদের এখান থেকে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে দিব না। কেন ম্যাথ প্র্যাকটিস করতে দিব না? কেননা এই পুরা অধ্যায় জুড়েই আমরা খালি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার? তো আমার হচ্ছে এখন আলাদা করে তোমাদের এখন দেওয়ার কিছু নাই। বাট এই যা যা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম, এর মধ্যে কি কোনো অংশে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বলো? না না ভাই। ভাই। ঠিক আছে। আরেকটা জিনিস একটু শিখাই দিই, সেটা হচ্ছে সামথিং যদি এরকমও থাকে, ঠিক আছে, এরকমও একটা গ্রাফ থাকে যে শুরু থেকেই আমাকে বের করতে দিল। ওকে, শুরু থেকেই আমাকে এই পর্যন্ত অংশের ক্ষেত্রফল বের করতে দিল। তাহলে ওই সেম সমীকরণটা কেন যেন কি ছিল, 6t² - 5t, তাই না? এমন ছিল না? হ্যাঁ, তো দেখো, এইটার যদি 0 বিন্দু থেকেই আমাকে সামথিং টি বিন্দু পর্যন্ত লিখতে দেয়, তাহলে আমার লিমিটটা কেমন হবে? 0 to t। তাইলে ভাই হ্যাঁ, শুধু আপার থাকবে না, লোয়ার লিমিট তো থাকার কথা না? হ্যাঁ, লোয়ার লিমিট হ্যাঁ, কেন পারলে। থাকবে না? লোয়ার লিমিট কিন্তু আর থাকার দরকারই নাই। কেন থাকার দরকার নাই? কেননা আমরা যদি এরকম করি, তাহলে আমাদের কেমন হচ্ছে 6t³ ভাগ আমাদের 3 মাইনাস 5t² ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে সি, আর এখানে কি আসছে 0 to t। তাহলে দেখো, যখন আমি জিরো অ্যাপ্লাই করব তখন এই পুরোটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, খালি থাকবে কি কনস্ট্যান্ট। হ্যাঁ, আর এখানে যদি টি অ্যাপ্লাই করি সেমই থাকবে। তাহলে ওই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট, এখানে হ্যাঁ, আছে প্লাস সি, আর এখানে জিরো বসানোর পর যখন মাইনাস করব তখন হবে মাইনাস সি। তাহলে আমাদের থাকবে শুধুমাত্র কি 6t³/3 মাইনাস 5t² ভাগ মানে কনস্ট্যান্টটা বাদ যাবে। কনস্ট্যান্টটা বাদ যাবে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি পারা ভাই। যাবে, আশা করি পারা যাবে ইনশাল্লাহ, রাইট? হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ। জি দেখবা ভাই। আমাদের যতগুলো প্রমাণ প্রমাণ আছে হাবিজাবি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা ইন্টিগ্রেশন অবশ্যই অবশ্যই ফলো করব। তোমরা তো মোটামুটি ভাইয়া, সবাই হচ্ছে, হ্যাঁ বলো হ্যাঁ। আপার লিমিট লোয়ার লিমিটের ক্ষেত্রে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর যে মানটা দেওয়া থাকবে ওইটাই নিব? অবশ্যই এক্স অক্ষ বরাবর, কেননা তুমি ইন্টিগ্রেশন করতেছো কার সাপেক্ষে? ডিটির সাপেক্ষে না? অর্থাৎ টি এর সাপেক্ষে জি ভাইয়া। ইন্টিগ্রেশন করতেছো না? তাহলে এখানে টি এর লিমিটটাও সাপেক্ষে। থাকবে হচ্ছে টি এর সাপেক্ষে। বুঝছো ভাই? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ভাই এক্সামের রেজাল্ট কি?
কোন এক্সাম ভাইয়া? আমাদের এই যে এক্সামটা। আচ্ছা, এক্সামের রেজাল্ট দিব, একটু টাইম লাগবে আর কি, যেহেতু সৃজনশীল, তারপর আবার 6 জন মতো এক্সাম দিছো। তো ভালো, ভালোই একটা টাইম লাগবে, ধরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তা আমি উইকেট যখনই আধা ঘন্টা 1 ঘন্টা টাইম বের করতে পারবো, আমি ইনশাল্লাহ খাতা দেখে দিয়ে দিব, সমস্যা নাই। ওটা নিয়ে সমস্যা নাই, টেনশন নিও না। আচ্ছা, খালি আনসেন্ড করো না এখন, হ্যাঁ? যে ভাই উত্তর মিলছে না, এবার আনসেন্ড করে দিই। আচ্ছা, এখন আসো, যে তাহলে আমাদের এখন একটা কাজ আছে। তোমরা তো সবাই মোটামুটি এনডিসি এনথুজিয়াস্টের কোর্সে ছিলা, তো তখন আমি একটা গতিবিদ্যার উপর ক্লাস নিছিলাম না, 2 অধ্যায়ের। হ্যাঁ। ওটা কিন্তু খুব ভালো ক্লাস ছিল। তো তোমরা হচ্ছে ওই ক্লাসটা পারলে একবার রিক্যাপ করবা, ঠিক আছে? অন্তত যদি লেকচারও না দেখতে পারো, লেকচার শিট দেখে একবার তাহলে রিক্যাপ করবা। তো রিক্যাপ করলে কি হবে, রিক্যাপ করলে তোমার যে গ্রাফ আছে, তারপর আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি আছে, এর অনেকগুলো অংশ কিন্তু আমাদের এই 3 অধ্যায়ে আছে। তাহলে আমরা ঝড়ের গতিতে আগায় এই অধ্যায়টা শেষ করতে পারবো, ঠিক আছে? তো ভাইয়া, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ভাইয়া, বলো। ভাই ভিডিওটা আমি তো যদি এখন তো এনডিসি, ভাইয়া কোথায় ভিডিওটা পাবো? ভিডিওটা ওই যে ওই কোর্সের ওই ফেসবুক গ্রুপেই আছে, সেম গ্রুপেই আছে। হ্যাঁ, গ্রুপে তো আমি নাই, বেরিয়ে গেছিলাম। তাহলে তুমি বেরোয় গেছিলা। আচ্ছা, যাই হোক, ফেসবুক গ্রুপটাতে আছে। আচ্ছা, তারপরেও আমি ইনশাল্লাহ লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই। আচ্ছা, আমরা আজকে অন্তত রেকর্ডিংটা এই হ্যাঁ, আপনার পর্যন্তই রাখি। ইউটিউব চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলে পাবো না? ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া নাই, আচ্ছা আমি বলছি, সমস্যা নাই।